ক্লাস 6-এর রয় অ্যান্ড মার্টিন সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 গণিত বইয়ের 7 নম্বর প্রশ্নপত্র, যেটা রয় অ্যান্ড মার্টিনের 142 নম্বর পাতায় রয়েছে। শুরু করছি 7 নম্বর প্রশ্নপত্র। একের দাগের কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 10টা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটার 1 নম্বর করে, 10 1 10। একের অঙ্কটা বলছে অর্থমূল্যের 100% বৃদ্ধি অর্থে অর্থমূল্য কত গুণ হয়েছে বোঝায়। অর্থমূল্যের 100% বৃদ্ধি মানে অর্থমূল্য কত গুণ হয়েছে বোঝায়। কি বলছে ব্যাপারটা বোঝো ভালো করে। অর্থমূল্যের 100% বৃদ্ধি তার মানে 100 টাকা যদি ধরো কোনো জিনিসের মূল্য হয়, তাতে বৃদ্ধি পাচ্ছে 100 টাকা, তাহলে মোট কত হচ্ছে 200 টাকা। তাহলে 100 ছিল 200 হলো, তাহলে কত গুণ বৃদ্ধি পেল? দ্বিগুণ বা 2 গুণ বৃদ্ধি পেল। বোঝা গেল? ভালো করে বোঝো ব্যাপারটা। ধরো কোনো জিনিসের মূল্য 100 টাকা, বোঝা 100% বৃদ্ধি পাচ্ছে। 100% মানে 100-তে 100 বৃদ্ধি পাওয়া, তার মানে 100 ছিল আরো 100 বৃদ্ধি পেল, তাহলে 200 হলো। ঠিক আছে, 100 ছিল সেখান থেকে 200 হলো, তাহলে ক গুণ হলো? তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে তাহলে 200 হলো, তাহলে 2 গুণ হলো, 2 গুণ। বোঝা গেল? 1.023, 2 আর 3-এর মাথায় আবৃত্ত দশমিক। আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করা। 1.023, 2 আর 3-এর মাথায় রয়েছে। কি করব? কাজটা কি? গোটা সংখ্যাটাকে আগে লিখে ফেলবো, যেগুলোর মাথায় আবৃত্ত দশমিক নেই সেটা বিয়োগ করে দেবো। তাহলে 10 বিয়োগ করলাম, বাই কটার মাথায় আবৃত্ত আছে? 2টো, তাহলে 2টো 9 করলাম। দশমিকের পর কটা ঘর ফাঁকা রয়েছে? একটা ঘর, তাহলে একটা শূন্য দিলাম। ঠিক আছে, নিয়মটা কি? পুরো সংখ্যাটা থেকে যে সংখ্যাটায় মানে আবৃত্ত দশমিক নেই সেটা বিয়োগ করে দেবো, হবে লবে। হরে হবে যতগুলোর মাথায় আবৃত্ত দশমিক আছে ততগুলো 9 হবে, আর দশমিকের পর যে কটা ঘর ফাঁকা আছে ততগুলোর জন্য ততগুলো শূন্য হবে। যেখানে একটা ঘর আছে একটা শূন্য হলো, তাহলে অ্যান্সার কি আসবে? তাহলে 1013/990, তাহলে এটাই অ্যান্সার। 3-এরটা একটি মাত্র তল দিয়ে তৈরি ঘনবস্তুর তলটি কি রূপ হবে? একটি মাত্র তল দিয়ে তৈরি ঘনবস্তু অবশ্যই বক্রতল হবে। তার কারণ দেখো, একটা যদি গোলক কল্পনা করা হয়, গোলকটা এরকম হবে, ঠিক আছে, ফুটবলের মতো। তাহলে এর একটাই তল, এই তলটা হচ্ছে বক্রতল। তাহলে কি লিখবো? বক্রতল। চিহ্ন ও প্রতীকের সাহায্যে প্রকাশ করো। পি এর 2/3 এবং কিউ এর 3/5 বিয়োগফল এক্স এর অর্ধেক অপেক্ষা বৃহত্তর নয়। ব্যাপারটা বোঝো ভালো করে। কি বলছে আমি পড়ছি, পড়ে পড়ে বলছি। হ্যাঁ, দেখো কি বলছে 4-এর অঙ্কটা। পি এর 2/3 মানে পি এর 2/3 মানে 2/3, পি গুণিত 2/3। পি এর 2/3 মানে হচ্ছে পি গুণিত 2/3, এবং কিউ এর 3/5, কিউ এর 3/5 মানে 3/5, 3/5 মানে 3/5 এর বিয়োগফল মানে এই জিনিসটা, অর্থাৎ 2p/3 মাইনাস 3q/5। এইটা কি বলছে? এর বিয়োগফল বলছে এক্স এর অর্ধেক অপেক্ষা, এক্স এর অর্ধেক মানে x/2, এর অর্ধেক অপেক্ষা বৃহত্তর, বৃহত্তর এইটা হচ্ছে বৃহত্তর x/2 অপেক্ষা এর বিয়োগফলটা বৃহত্তর, বলছে বৃহত্তর নয়। তাহলে এটা কেটে দিই। বোঝা গেল পরিষ্কার? পি এর 2/3 মানে 2p/3, কিউ এর 3/5 মানে 3q/5, দুটোর অন্তর্ফল মানে বিয়োগ করা হলো, সেটা বলছে এক্স এর অর্ধেক মানে x/2, এর থেকে বৃহত্তম নয়, বৃহত্তম করে কেটে দিলাম, বৃহত্তম নয়। বোঝা গেল? খুব ইজিলি আমি বোঝালাম। এইবার 5-এরটা দেখো, কোন ছাত্র 25 নম্বরের পরীক্ষায় 20 পেয়েছে, সে শতকরা কত পেয়েছে? 25-এ পেয়েছে 20, একে কত পেয়েছে? 100 কত পেয়েছে? সহজ ব্যাপার, খুব অল্প জায়গার মধ্যে হয়ে যাবে। দেখো 25-এর মধ্যে পেয়েছে কত? 20, এটা লিখবে। 25 নম্বরের মধ্যে পেয়েছে 20 নম্বর, তাহলে 1 নম্বরের মধ্যে পেয়েছে 20/25, আর 100-র মধ্যে তাহলে কত পাবে? খুব শর্টে করে দিলাম আমি তোমাদেরকে, যেহেতু শর্ট কোশ্চেন
25, 4 25 100, 4 দুগুণে 80, 80, তাহলে এটা উত্তর হয়ে গেল 80%। অর্থাৎ সে শতকরা কত নম্বর পেয়েছে? শতকরা সে 80 নম্বর পেয়েছে, বা সে 80% মার্কস পেয়েছে। বোঝা গেল? রোমান সংখ্যায় লিখতে বলেছে 99 আর 79। 99 আর হচ্ছে 79। তাহলে 99 আমরা সি মানে 100 এটা জানি, সি মানে 100, এর আগে যদি এক্স বসাই তাহলে 90 হয়ে গেল এক্সি, তারপরে যদি আই এক্স বসাই মানে 9, তার মানে কত হলো 99। এক্সি মানে 90, আই এক্স মানে 9, 90 প্লাস 9 99। বোঝা গেল? 70 দেখো 50 মানে হচ্ছে এল, আর দুটো এক্স যদি নিই পরপর তাহলে কত হচ্ছে 50 60 70 আই এক্স 79। ওকে, 1 লিটার 1 হেক্টোলিটারের কত অংশ? হেক্টোলিটারের পরে কত ঘর পরে লিটার সেটা আমাকে জানতে হবে আগে। হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার। তার মানে লিটার এখানে দেখো বলছে কি যে 1 লিটার 1 হেক্টোলিটারে কত, তাহলে 1 হেক্টোলিটার মানে দেখো 1 হেক্টোলিটার, হেক্টোলিটার 1 হেক্টোলিটার মানে হচ্ছে 1 ঘর 2 ঘর, মানে 1-এর পিঠে 2টো শূন্য, 100 লিটার। ঠিক আছে, তাহলে আমি যদি এটা ঘুরিয়ে লিখি যে 100 লিটার সমান 1 হেক্টোলিটার, তাহলে 1 লিটার সমান 1/100 হেক্টোলিটার। তাহলে এখানে কি বলেছে? 1 লিটার 1 হেক্টোলিটারের কত? 1/100, তাহলে 1/100 অংশ। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ এবং একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি সূক্ষ্মকোণের মানের অন্তর কত? একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ তো সমবাহু ত্রিভুজের 60 ডিগ্রি, আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি সূক্ষ্মকোণের মানের অন্তর কত? প্রতিটি সূক্ষ্মকোণ কত ডিগ্রি করে? 45 ডিগ্রি করে। তাহলে 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি মাইনাস করে দাও, তাহলে 15 ডিগ্রি অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি হলো ব্যাপারটা? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি সূক্ষ্মকোণ হচ্ছে 45 ডিগ্রি। তাদের অন্তর বার করতে বলেছে, তাহলে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 15 ডিগ্রি। দুটি সমতল পরস্পরকে ছেদ করলে ড্যাশ কোণ উৎপন্ন করে। আমি এটা যদি এটা একটা সমতল নিলাম, আর এই একটা সমতল, ঠিক আছে, এই একটা সমতল, এই একটা সমতল যদি নিই, এরা পরস্পরকে কিসে ছেদ করছে? একটা সরল রেখায় ছেদ করছে, তাই না? তাহলে একটা সরল রেখায় ছেদ করছে, এটা ভুল হয়ে গেল আমার, সরল রেখা। প্রবৃদ্ধ কোণের 1/4 ক্ষুদ্রতম ও বৃহত্তম মানের অন্তর কত? প্রবৃদ্ধ কোণের 1/4 ক্ষুদ্রতম ও বৃহত্তম মানের অন্তর কত? কি বলতে চাইছে ব্যাপারটা দেখো, বলছে প্রবৃদ্ধ কোণের 1/4 ক্ষুদ্রতম বৃহত্তম মানের অন্তর কত? আচ্ছা, প্রবৃদ্ধ কোণ হচ্ছে আমরা জানি 100, ধরো প্রবৃদ্ধ কোণ 180 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে বড়, আর 360 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। এখন যদি আমি ধরো পূর্ণ সংখ্যাই কোণের মান যদি পূর্ণ সংখ্যার আকারেই নিই, তাহলে 180 ডিগ্রি থেকে বড় হচ্ছে 181 ডিগ্রি থেকে, আর এইদিকে হচ্ছে 359 ডিগ্রি। ঠিক আছে, 359 ডিগ্রি। এদের 1/4 মানে ক্ষুদ্রতর চতুর্থাংশের ক্ষুদ্রতম বৃহত্তম মানের অন্তর কত? এদের 1/4 মানে এটা 4 দিয়ে ভাগ করলাম, এটাও 4 দিয়ে ভাগ করলাম, করে দুটো বিয়োগ করলাম। ধরো 359 ডিগ্রি এটা বৃহত্তম মান, আর ক্ষুদ্রতম হচ্ছে 181 ডিগ্রি বাই 4, তাহলে 359 মাইনাস 181 ডিগ্রি বাই 4, তাহলে কত হচ্ছে 178 ডিগ্রি বাই 4। এটাকে যদি তাহলে কত হচ্ছে 4 4 16, 4 4 16, 4 5 20, 44.5 ডিগ্রি। এটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে আমরা চলে আসছি 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের 1-এর অঙ্কটা কি বলছে? 0.9 পৌনাপৌনিক বা আবৃত্ত দশমিক এবং 0.09 9-এর মাথায় আবৃত্ত দশমিক, এদের পার্থক্য নির্ণয় করতে বলেছে। পার্থক্য বলতে এটা এবং এটা
দ্বারা কি বোঝাচ্ছে সেটা আমায় দেখতে হবে। পার্থক্য যদি আমি বিয়োগ করে দিতে পারি, দেখা যাক কি আসছে। আগে 2-এর দাগের 1-এর অঙ্কটা 0.9, 9-এর মাথায় পৌনাপৌনি করে, তার মানে এটা কত হবে 9/9, তার মানে এটার ভ্যালু হচ্ছে 1। আর একটা কি আছে 0.09, তাহলে এটাকে লিখতে পারবো 9/9/90, তাহলে 9×10=90, মানে 1/10, এটা মানে হচ্ছে 1/10। এইবার এই 1 বিয়োগ 1/10 পার্থক্য চেয়েছে, তাহলে 10 10 মাইনাস 1/10 সমান 9/10 সমান 9-এর মাথায় সমান 0.9। তাহলে এদের দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 0.9। এরপর 2-এরটা বলছে 2 কুইন্টাল 7 কিলোগ্রাম 2 টনের কত অংশ তা দশমিকে প্রকাশ করি। এবার বলছে দেখো এখানে 1 টন সমান 1000 গ্রাম, এই 1000 কিলোগ্রাম বলে দিয়েছে। তো দেখো আগে 2 কুইন্টাল 7 কিলোগ্রাম, 2 কুইন্টাল মানে হচ্ছে 2 গুণিত 100 কেজি যুক্ত 7 কেজি বা কিলোগ্রাম, তার মানে 200 যুক্ত 7 207 কিলোগ্রাম। আর 2 টন মানে হচ্ছে 2000 কেজি বা কিলোগ্রাম। এবার বলে দিয়েছে যে এই 207 কিলোগ্রামটা 2000 টনের কত অংশ, তার মানে 207/2000, এটাকে কি বলেছে দশমিকে প্রকাশ করতে বলেছে। দশমিকে প্রকাশ করতে বলেছে মানে আমি 2 দিয়ে কাটি তাহলে 1000 হলো, আর এটাকে 2 দিয়ে কাটি 2 1 2, 2 0 0, 3 2 6, 1 হলো দশমিক দিয়ে 10 হলো, 5 2 10, তাহলে 103.5। এবার এটাকে 1000 দিয়ে ভাগ করলে বাঁ দিকে 3 ঘর সরে যাবে, অর্থাৎ 0.1 2 3, মানে 1035 এত। ঠিক আছে। 3-এরটা কোনো পরীক্ষায় 7 জন ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে, মোট পরীক্ষার্থী 35 জন হলে শতকরা কতজন কৃতকার্য হয়েছে। ঠিক আছে, তাহলে 7 জন ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে, তাহলে মোট পরীক্ষার্থীর মধ্যে 35 জনের মধ্যে কৃতকার্য, তাহলে 3-এরটা 35 জন ছাত্রের মধ্যে কৃতকার্য 35 মাইনাস 7 28 জন, তাহলে একজন ছাত্রের মধ্যে কৃতকার্য 28/35, 100 জনের মধ্যে তাহলে 28 গুণিত 100/35, 7 4 7 28, 5 7 35, 5 2 10 0, তাহলে 80 জন, তার মানে 80% কৃতকার্য হয়েছে। তাহলে শতকরা কতজন 80 জন। 4-এরটা বলছে 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার 2 প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের মধ্যে দূরত্ব কত। 24 মিটার লম্বা রাস্তার পাশে, দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 24 মিটার রাস্তা। এইবার দেখো একটা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14, ধরো আর একটু বাড়ানো 15টা গাছ, মানে এই দুদিকে সমেত মোট 15টা গাছ। তাহলে এই 2 প্রান্তের মধ্যে দূরত্ব কত, তাহলে কটা আগে এই ডিস্টেন্স কটা ফাঁকা হচ্ছে, দেখো গাছগুলোর মধ্যে দূরত্ব মানে কটা ফাঁকা স্থান আছে, দেখো একটা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা।
এই যে 14টা স্থানে 14টা ফাঁকা স্থান তাদের দূরত্ব হচ্ছে 24 মিটার, ঠিক আছে, দৈর্ঘ্য 24, তার মানে একটা কম হবে, তাহলে 14টি ফাঁকা স্থানের দূরত্ব, ফাঁকা স্থানের দৈর্ঘ্য লিখি, দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার, তাহলে একটি ফাঁকা স্থানের দৈর্ঘ্য 24/14 মিটার। তাহলে 2 7 দুগুণে 14, 12 দুগুণে 24, তাহলে 12/7, অর্থাৎ 7 একে 7, 7 5 7, 1.5 মিটার। তাহলে দুটো স্থানের মধ্যে দূরত্ব, দুটো গাছের মধ্যে দূরত্ব, দুটো গাছের মধ্যে পরপর দুটো গাছের মধ্যে দূরত্ব হবে 1.5 মিটার, ঠিক আছে। এরপর 5 অঙ্কটা দেখো কি বলছে, 6 7 এর 3 গুণের সঙ্গে কত যোগ করলে 2.6 হবে। 6 7 এর 3 গুণের সঙ্গে, দেখো 6 7 3 গুণ, এটা হচ্ছে 5 অঙ্ক। 6 7 এর 3 গুণ মানে 3 দিয়ে গুণ, ঠিক আছে, তাহলে 3 6 18/7, এর সঙ্গে কত যোগ করলে 2.67 হবে। যদি বলে যে 2 এর সঙ্গে কত যোগ করলে 5 হবে, তাহলে 2 এর সঙ্গে 3 যোগ করে 5 হবে, সেটা কিভাবে বার করছি, 5 থেকে 2 বিয়োগ করছি। সেই রকমই 18/7 এর সঙ্গে কত যোগ করলে 2.67 হবে, তাহলে আমি এটা থেকে এটা বিয়োগ করব, অর্থাৎ 2.67 বিয়োগ 18/7, তাহলে 7 দুগুণে 14, 15 16 17 18 19 20, 20/7 মাইনাস 18/7, তাহলে 7 20 মাইনাস 18 সমান 2/7 এত। তাহলে কি লিখবো উত্তরটা, যে 6 7 3 গুণের সঙ্গে 2 এর 7 যোগ করলে 2.67 হবে। এরপরে 6 অঙ্ক, কোন সংখ্যাকে তার 0.25 অংশ বাড়ালে 75 হয়। কোন সংখ্যাকে তার 0.25 অংশ বাড়ালে 75 হবে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি সংখ্যাটা হচ্ছে এক্স, ধরি সংখ্যাটি এক্স, ঠিক আছে। তাহলে এক্সটাকে কত বাড়াবে, এক্স এর সঙ্গে 0.25 অংশ, মানে এক্স তো আছেই, তার সঙ্গে আবার এই অংশটা বাড়াবে, এটা বাড়িয়ে কত হচ্ছে 75 হচ্ছে। তাহলে এটা কি করব, দেখো তাহলে এখান থেকে আমি যদি দেখো এক্স কমন নিলাম, এক্স কমন নিলে 1 প্লাস 0.25 হলো, ঠিক আছে, এখান থেকে 1 আসছে আর এখান থেকে 0.25 সমান 75 হলো। তাহলে এখান থেকে এক্স গুণিত এটা যোগ করলে হবে 1.25 সমান 75, তাহলে এক্স সমান কত হয়ে যাবে 75, এটা নিচে ভাগ হয়ে যাবে 1.25। তো এবার দশমিকটা তুললে ওপরে কত হবে 100 হবে, কারণ দশমিকের পর দুটো ঘর রয়েছে। 25 দিয়ে কাটলে 4 25 100, 5 25 125, 5 15 75, তাহলে কত হচ্ছে 4 15 60। তাহলে উত্তরটা কি লিখবো, যে কোন 60কে, তাহলে 60 এর সঙ্গে এর সঙ্গে 60 এর সঙ্গে 60 এর সঙ্গে 60 এর সঙ্গে 60 এর 0.25 অংশ বাড়ালে 75 হবে অ্যান্সার। এরপরে 7 অঙ্ক, একটি শহরের লোক সংখ্যা হচ্ছে এত, যদি পুরুষদের সংখ্যা এত হয় তবে উক্ত শহরের মহিলাদের সংখ্যাকে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে বলেছে। তাহলে আগে বিয়োগ করে, মোট লোক সংখ্যা থেকে বিয়োগ করে আমি পুরুষের সংখ্যা বার করব। তাহলে দেখো মোট লোক সংখ্যা, মোট লোক সংখ্যা কত, 279908, আর পুরুষদের সংখ্যা 143472, 2 6 7 8 9 10, 3 4 5 6 7 8 9 4
3 6 3 9 4 5 6 7 3 1 এইটা হচ্ছে মহিলার সংখ্যা। মহিলার সংখ্যা হচ্ছে 1 1 3 6 4 3 6 এতজন। এবার এইটাকে বলেছে হাজারের গুণিতকে প্রকাশ করতে বলেছে। হাজারের গুণিতকে প্রকাশ করতে গেলে আমায় কি দেখতে হবে, দেখো একক দশক শতক হাজার, তার মানে আমাকে এই ঘরটা দেখতে হবে। এই ঘরটা কত আছে, 4 আছে। 4 আছে মানে তাহলে এই হাজারের ঘরে কিন্তু আর কোনো চেঞ্জ হবে না। তাহলে 1 3 6 0 0 0 এত জন, এত। এরপরে 8 অঙ্ক দেখো, বলছে 5 বছর পরে রামের বয়স হবে ওয়াই বছর। 5 বছর পরে বয়স হবে ওয়াই বছর। বর্তমান থেকে 15 বছর পরে রামের বয়স কত হবে, এবং 5 বছর আগে রামের বয়স কত ছিল। তাহলে 5 বছর পরে রামের বয়স হবে, দেখো 5 বছর পরে, 5 বছর পরে রামের বয়স হবে, রামের বয়স হবে ওয়াই বছর। ওকে, 5 বছর পরে রামের বয়স কিন্তু ওয়াই বছর হবে। তাহলে বর্তমান বয়স, রামের বর্তমান বয়স, রামের বর্তমান বয়স, তাহলে 5 বছর কম হবে। যেহেতু 5 বছর পরে ওয়াই বছর, তাহলে এখন বয়স মানে বর্তমান বয়স তাহলে কত হবে, 5 বছর কম হবে। এইটা ঠিক আছে। এবার বর্তমান থেকে 15 বছর পরে রামের বয়স কত হবে, অতএব বর্তমান থেকে 15 বছর পরে রামের বয়স হবে, রামের বয়স হবে কত হবে, ওয়াই মাইনাস 5 প্লাস 15। তাহলে কত হবে, ওয়াই মাইনাস 5 প্লাস 15 কত হয়, প্লাস 10 এত বছর, ওয়াই প্লাস 10 বছর। এরপর বলছে 5 বছর আগে রামের বয়স কত ছিল, বর্তমান বয়স এইটা, তাহলে 5 বছর আগে কত হবে, আরো 5 কমে যাবে। অতএব 5 বছর আগে রামের বয়স ছিল, 5 বছর আগে রামের বয়স ছিল ওয়াই মাইনাস 5, সেখান থেকে আরো 5 কমবে, তার মানে ওয়াই মাইনাস 10, মাইনাস 5 মাইনাস 5 মাইনাস 10 হয়, ওয়াই মাইনাস 10 বছর। এটা একটা অ্যান্সার হয়ে গেল, আর এটা একটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে 8 অঙ্কটা হয়ে গেল। এরপরে 9 অঙ্ক, প্রিজমের ভূমি কেবলমাত্র ত্রিভুজাকার হয়, যুক্তিসহ সত্য বা মিথ্যা লেখো। প্রিজমের ভূমি কেবলমাত্র ত্রিভুজাকার হয় না, এটা হচ্ছে মিথ্যা কথা। প্রিজমটা দেখো ত্রিভুজাকার হলে কেমন হবে, এটা হচ্ছে কতটা, 9টা। এই এটা হচ্ছে প্রিজম, যার ভূমিটা হচ্ছে ত্রিভুজ। এবার এটা যদি আমি এইরকম চতুর্ভুজের মতো করি তাহলেও তো হবে। এই এই এটাও প্রিজম হবে, ঠিক আছে, পঞ্চভুজ করলেও হবে। তাহলে এখানে যে তথ্যটা দেওয়া রয়েছে, তাহলে প্রিজমের ভূমি কেবলমাত্র ত্রিভুজাকার হয়, সেটা হচ্ছে মিথ্যা। তার কারণ ত্রিভুজাকার নয়, চতুর্ভুজাকার, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার, বহুভুজাকার হতে পারে। 3টি অসমাপতিত সরলরেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে, 3টি, একটা 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 3টি বিন্দুতে ছেদ করতে পারে। 3টি বিন্দুতে অসমবাহু সরলরেখা সর্বাধিক কতগুলি বিন্দু ছেদ করে, 3টি বিন্দুতে। আর সরলরেখাংশগুলি সমাপতিত হলে কতগুলি বিন্দুতে ছেদ করবে, অসংখ্য বিন্দুতে। কারণ সমাপতিত মানে এর উপরই আবার এটা, আবার এর উপরই আর একটা, 3টে, তার মানে সমাপতিত অসংখ্য বিন্দুতে ছেদ করবে। তাহলে অসংখ্য বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে। তাহলে 2-এর দাগের অঙ্কগুলো হয়ে গেল। এইবার আমার করতে হবে, দেখো 3-এর দাগের 5টা অঙ্ক রয়েছে, যে কোনো 4টে প্রশ্ন উত্তর দিতে বলেছে, এবং প্রত্যেকটা কিন্তু 4 নম্বর করে রয়েছে।
এগুলো কিন্তু একটু বড় বড় অঙ্ক, ঠিক আছে। দেখো বলছে কোনো পরিবারের মোট মাসিক খরচের এত টাকা খাওয়ার জন্য ব্যয় হয়, আর অন্যান্য খরচ হচ্ছে 5,900 টাকা। খাওয়ার জন্য খরচ হচ্ছে 4,750 টাকা, আর অন্যান্য খরচ হচ্ছে 5,900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে দেওয়া হয় আর অন্যান্য খরচ 16% কমানো হয়, তবে মোট মাসিক খরচ কত বাড়বে বা কমবে সেটা আমাকে হিসাব করতে বলেছে। দেখো আমি অঙ্কটা খাতায় করেছি। বলছি প্রথমে কি আছে, খাওয়ার জন্য খরচ হচ্ছে, তাই তো। খাওয়ার জন্য ব্যয় করছে কত, দেখো 4,750 টাকা। খাওয়ার জন্য ব্যয় করে 4,750 টাকা, আর অন্যান্য খরচ করে কত, 5,900 টাকা। এটা দেওয়া রয়েছে। খাওয়ার জন্য খরচ করছে 4,750 টাকা, অন্যান্য খরচ করে 5,900 টাকা। তাহলে মোট কত খরচ হচ্ছে, তাহলে মোট খরচটা আমি বার করে নিলাম, যোগ করলাম, কত হলো 0, 5, 9 সাথে 16, 6 হাতে 1, 4 রাখে 5, 5 হচ্ছে 10। তাহলে 10,650 টাকা হয়ে গেল মোট খরচ। এইবার খাওয়ার জন্য খরচটা 10% বাড়াচ্ছে। খাওয়ার জন্য তো খরচ 4,750, তার 10% বাড়ছে। খাওয়ার জন্য খরচ বাড়ে 4,750 গুণিত 10%। তাহলে 4,750 গুণিত 10/100, এখানে নিচে দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 475 টাকা হয়ে গেল। আর অন্যান্য খরচ কমছে কত, 5,900 টাকার উপরে 16%। তাহলে 5,900 গুণিত 16% মানে 16/100, এখানে দুটো শূন্য কেটে দিলাম, এবং 59কে 16 দিয়ে গুণ করলে 944 টাকা হচ্ছে। ঠিক আছে। তাহলে খাওয়ার জন্য যে বাড়ছে এত টাকা, তাহলে এখন খাওয়ার খরচ কত হচ্ছে, 4,750 টাকা আগে ছিল, তার সঙ্গে 475 টাকা যোগ হচ্ছে, তাহলে যোগ করে কত হচ্ছে 5,225 টাকা। আর অন্যান্য খরচ কি হচ্ছে, এখন অন্যান্য খরচ কমে যাচ্ছে, তাহলে 5,900 ছিল, সেখান থেকে 944 মাইনাস হচ্ছে, বিয়োগ করে 4,956 টাকা হলো। এইবার এখন তাহলে মোট খরচ কত হচ্ছে, 5,225 আর 4,956, এটা যোগ করলে 10,181 টাকা। এবার খরচ কমবে, তাহলে খরচ আগে হচ্ছিল কত, দেখো 10,650 টাকা আগে খরচ হচ্ছিল, এখন হচ্ছে 10,181 টাকা, তার মানে কমে যাচ্ছে। তাহলে বিয়োগ করি, বিয়োগ করলে কিন্তু 469 টাকা কমবে। তাহলে খরচ কত কমবে, 469 টাকা। এটাই অ্যান্সার। এরপরে দুয়েরটা দেখো, একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তবে পরের বছর জনসংখ্যা কত হবে। প্রত্যেক বছর 4%, মানে 100 জনে 4 জন বাড়ছে, তাহলে এত জনে কতজন বাড়বে ওটা বার করতে হবে। আর 2 বছর পরে জনসংখ্যা কত হবে, এটা ঐকিক নিয়মে করতে বলেছে, তো আমি এমনি করেছি শর্ট নিয়মে। ঠিক আছে। তো দেখো প্রথম বছর জনসংখ্যা বাড়বে কত, 4% বাড়ছে, তাহলে 26,250 গুণিত 4%। 4% মানে 4/100, এখানে একটা শূন্য কাটলাম, 10 আছে 4 আছে, 2 দিয়ে কাটাকুটি করছি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। আবার 2625কে 5 দিয়ে কাটাকুটি করছি, 525 মানে 5 5-এ 25, 12 হলো, 5 দুগুণে 10, 25, 5 5-এ 25। 525কে 2 দিয়ে গুণ করলে 1,050 জন। তাহলে পরের বছর জনসংখ্যা তাহলে কত হচ্ছে, 26,250 সঙ্গে 1,050 যোগ করছি, মানে 27,300 জন, সরি টাকা নয় জন, 27,300 জন। এটা একটা উত্তর পেয়ে গেলাম। এবার বলছি 2 বছর পরে জনসংখ্যা কত, তাহলে দ্বিতীয় বছরের জনসংখ্যা কত বাড়ছে, কত ছিল 27,300, সেখান থেকে 4% বাড়ছে, মানে 4/100, 0,0,0,0 কেটে গেল, 273কে 4 দিয়ে গুণ করছি, 1,092 জন। তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হচ্ছে, 27,300 প্লাস 1,092, 28,392 জন। এটা হচ্ছে অ্যান্সার। এরপর 3 দাগের অঙ্ক বলছে, অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/6 স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। তাহলে অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিলেন। ঠিক আছে। তাহলে দেখো অখিলবাবুর আমি মোট সম্পত্তির পরিমাণ আমি ধরে নিচ্ছি কত, 1 অংশ। তাহলে পাড়ার লাইব্রেরিতে দান করেন কত, 1/4।
তাহলে বাকি সম্পত্তি কত? 1 বিয়োগ 1-এর 4, অর্থাৎ তাহলে 4 লসাগু হলো 4 × 4 - 1, অর্থাৎ 3/4 অংশ। এটা হয়ে গেল বাকি সম্পত্তির পরিমাণ। এবার হচ্ছে স্ত্রীকে দিচ্ছে বাকি সম্পত্তির 1/6 অংশ। 1/6 অংশ মানে 3-এর 4 গুণিত 1-এর 6, অর্থাৎ 3 দুগুণে 6, 1/8 অংশ। এবার বাকি সম্পত্তি দেখো 1/8 অংশ দেওয়ার পরে 3-এর 4 থেকে 1/8 বিয়োগ করলে 8, 4 দুগুণে 8, তাহলে 3 দুগুণে 6 -1 মানে 5/8 অংশ। তাহলে প্রত্যেক ছেলে পাবে কত? 5/8 ভাজিত 2। প্রত্যেক ছেলে পাবে 5/8 ভাজিত 2, অর্থাৎ 5/8 গুণিত 1/2 সমান 5/8 দুগুণে 16। 5/8 দুগুণে 16 অংশ। তাহলে এই হয়ে গেল আমার তিনের অঙ্কটা, অর্থাৎ এইটা একটা অ্যান্সার হয়ে গেল আর এইটা একটা অ্যান্সার হয়ে গেল। এরপরে 4-এর অঙ্কটা দেখো। 4-এর অঙ্কটা কি আছে? সরল করতে বলেছে 62 গ্রাম 5 ডেসিগ্রাম এর 1/7/25 মাইনাস 1/3/50 গ্রামের এত, এটা সমান আমি বার করতে হবে। তো দেখো স্টেপ বাই স্টেপ অঙ্কটা আমি করে গেছি। তো 62 গ্রাম 5 ডেসিগ্রাম, 62 গ্রামের পরেরই হচ্ছে ডেসিগ্রাম, তাহলে 10 দিয়ে গুণ করবো। 10 দিয়ে গুণ করলে 620 হবে, তার সঙ্গে 5 যোগ করে 625 গ্রাম হচ্ছে, 625 ডেসিগ্রাম। এটা হচ্ছে, এটাকে পুরোটাকে ডেসিগ্রামে প্রকাশ করলাম, গুণিত মানে এর মানে গুণ, আর এটা 25 25 আর সাথে 32, 32/25 বিয়োগ দেখো 50 50 আর 3 53, 53/50 গুণিত 10 ডেসিগ্রাম করলাম, কারণ এটা গ্রামে আছে বলে আমি এটা ডেসিগ্রামে আনলাম, কারণ প্রত্যেকটাকে ডেসিগ্রামের টার্মে আনতে হবে। এর 5/3 গুণিত 1/4 ভাজিত 2 দুগুণে 4 আর 5/2 এর 1/3, এটা হলো। এবার এখানে দেখো 625কে 25 দিয়ে কাটাকুটি করলে 25 হবে, তাহলে 25কে 32 দিয়ে যদি গুণ করি তাহলে 800 ডেসিগ্রাম হলো। তাহলে এই দিকটা ক্যালকুলেশন আমার হয়ে গেল। মাইনাস এখানে দেখো 0 0 কালো, তাহলে 53/5 এর 5/3 গুণিত 1/4 ভাজিত, তাহলে 5 3 দুগুণে 6, 5/6, তাহলে 800 মাইনাস 53/5 এর 5/3 গুণিত 1/4 গুণ চিহ্ন দিয়ে 6/5, ঠিক আছে। তাহলে 5 5 কেটে গেল, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে কত হলো 1/2। তাহলে 800 মাইনাস 53/5 এর গুণ 1/2 হয়ে গেল। এবার দেখো 800 মাইনাস এটা 53/5 দুগুণে 10 হলো, ওকে। 10 লসাগু করলাম, তাহলে 800 গুণিত 10 8000 হলো, মাইনাস 53, এটা থেকে বিয়োগ করলাম 7947/10, দশমিক বিন্দু 1 ঘর বাঁ দিকে সরবে, মানে 794.7 ডেসিগ্রামে অ্যান্সারটা এলো, ঠিক আছে। এরপরে 5-এর অঙ্কটা দেখো, এই সরল করতে দিয়েছে, সরলটা আমি খাতায় টুকেছি, দেখে নাও। দেখো কি আছে, প্রথমে আগে সমস্তটা আমি কি করেছি, পূর্ণটা ভেঙে নিয়েছি। 13 1 13 আর 1 14, 14/13 গুণিত 5 দুগুণে 10 আর 3 13, 13/5, 13 13 কেটে গেল। এখানে দেখো 7 দুগুণে 14 বা 1 15, 15/2 গুণিত 3 10 30 আর 31/10, তাহলে 5 দিয়ে কাটলে 5 3 15, 5 দুগুণে 10, তাহলে এটা হলো ভাজিত এটা। 4 মাইনাস 2.07, 4 থেকে 2.07 বিয়োগ করলে 1.93 গুণিত 2.5 গুণিত 1.93, এই হলো। এবার 14/5 ভাজিত 3 31 93/2 দুগুণে 4 ভাজিত 28/279 ভাজিত, এদিকে দেখো এইটা গুণিতক এইটা গুণিতক এইটা, তিনটে গুণ করে রাখো। তো 14/5 ভাগটা গুণ করে উল্টে দিলাম, তাহলে 4/93 হয়ে গেল, এটাও গুণ করে উল্টে দিলাম। 93 দিয়ে এটাকে কাটলে 3 হলো, এটা দেখো 4 দিয়ে 28 থেকে 4 7 28, 7 দিয়ে 14, 7 দুগুণে 14, তাহলে 3 দুগুণে 6/5 হলো, ভাজিত এইটাকে আমি গুণ করে দিয়েছি, দেখো এটা গুণ করে এটা এসছে, এটা এসে এটা হলো। তাহলে 6কে 5 দিয়ে যদি ভাগ করে 1.2 আসবে, বাই 9.312225। এবার এই 1.2 আছে, এখানে 1 2 3 4 নিচে দশমিকের 5টা ঘর আছে, তাহলে 1টা 2টো 3টে 4টে বসালে এ হয়ে গেল, মানে সমান হয়ে গেল, দশমিকের পর 5টা, দশমিকের 5টা, দশমিকগুলো তুলে দিলাম। এবার এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা আসবে, একটু জটিল হয়ে যাবে, এটা একটু ভাগটা জটিল আছে, তো এটা ভাগ করবে এরকম আসবে। এবার আমি এটা 4 দশমিক পর্যন্ত আসল নাম্বার নিয়ে নিয়েছি, দশমিকের পর 4টে ঘর পর্যন্ত, কারণ 6 আছে, তাহলে এটাকে 9 করে দিলাম, ঠিক আছে।
তাহলে 3-এর দাগের অঙ্কগুলো হয়ে গেল। এবার 4-এর দাগের অঙ্ক দেখো। একটা বলছে যে পিরামিডের ভূমি পঞ্চভুজাকৃতি এবং তার তল সংখ্যা এবং কৌণিক বিন্দু কত। পিরামিডের পঞ্চভুজাকৃতি, ঠিক আছে, পঞ্চভুজাকৃতি দেখো, এটা হচ্ছে 4-এর দাগের 1-এর অঙ্কটা। পঞ্চভুজাকৃতি এই 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 নিলাম, এখানে যদি একটা বিন্দু নিই তাহলে এই এই, এটা হচ্ছে পঞ্চভুজাকৃতি ভূমির, এটা পিরামিড। এর তল সংখ্যা কটা হবে দেখো, নিচে একটা তল আছে আর চারদিকে 5টা তল আছে, তাহলে মোট তল সংখ্যা হচ্ছে, তল সংখ্যা 6টি। আর কৌণিক বিন্দু কটা আছে, কৌণিক বিন্দু দেখো নিচে আছে 5টা, ভূমিতে 5টা, কৌণিক বিন্দু 5টা রেখে 6টি, ঠিক আছে। তল সংখ্যার কৌণিক বিন্দু কিন্তু 6টা করেই হচ্ছে। এরপরে 2-এরটা কি বলছে, 3.6 সেমি এবং 2.2 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ এবি ও সিডি অঙ্কন করতে বলেছে এবং ওই সরলরেখাংশ দ্বয়ের অন্তরের সমান দৈর্ঘ্যের একটি ইএফ সরলরেখাংশ অঙ্কন করো। তাহলে এবি আর সিডি 3.6 আর 2.2, তাহলে প্রথমে কি বলেছে, 3.6 সেমি দৈর্ঘ্যের এবি একটা সরলরেখাংশ। দেখো আমি এখান থেকে যদি শুরু করি 0 থেকে, তাহলে এই হলো 3, এই 3.5 আর একে 6, 3.6, তাহলে 3.6 সেমি দৈর্ঘ্যের বলছে এটা একটা সরলরেখা, ঠিক আছে। আর একটা 2.2 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ, 2.2 সেমি, 2.2 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ, ঠিক আছে। এবি আর সিডি বলেছে, এটা এবি আর এটা হচ্ছে সিডি, এবি আর সিডি অঙ্কন করো এবং ওই সরলরেখাংশদের অন্তরের সমান, ঠিক আছে। এদের অন্তরের সমান, অন্তর মানে হচ্ছে দেখো বিয়োগফল, মানে 3.6 থেকে 2.2 যদি বিয়োগ করি তাহলে 2 4 হচ্ছে আর 1.4 সেমি, 1.4 সেমি দৈর্ঘ্যের ইএফ একটা সরলরেখা। 1.4 মানে হচ্ছে দেখো এখান থেকে নিয়ে 1.4, তাহলে এটা হচ্ছে ইএফ, এটা সরলরেখা 1.4 সি, বোঝা গেল। এইবার 3-এর অঙ্কটা, প্রদত্ত চিত্রে বিওসি প্লাস সিওডি, দেখো এখানে একটা দিয়ে দিয়েছে চিত্র বিওসি আর সিওডি। দেখো বিওসি মানে এইটা 50 ডিগ্রি বলেছে, আর সিওডি এটা 90 ডিগ্রি, তাহলে বিওসি প্লাস সিওডি, তাহলে এটা কতটা, 3-এরটা, কোণ বিওসি প্লাস কোণ সিওডি সমান হচ্ছে 50 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তাহলে কত হচ্ছে, 9×5=14, 140 ডিগ্রি, ঠিক আছে। এটা হয়ে গেল। আর বিওডি মাইনাস বিওসি, ঠিক আছে। বিওডিটা কত দেখো, বিওডি কত বেরোলো দেখো, বিওসি আর বিওডি মানে 90 প্লাস 50 কত হচ্ছে 140 ডিগ্রি থেকে বিওসি বাদ মানে 50 ডিগ্রি বাদ, তাহলে কত হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। এরপর চিত্র সহ সংজ্ঞা এবং উদাহরণ দাও। প্রবৃদ্ধ কোণ কাকে বলে? প্রবৃদ্ধ কোণ হচ্ছে, আমি মুখেই বলে দিচ্ছি, প্রবৃদ্ধ কোণ হচ্ছে 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। কি বলবো, 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হবে। তাহলে আমি যদি ধরো এইটা তো, ধরো এইটা তো 180 ডিগ্রি কোণ, আমি যদি এইভাবে টানি তাহলে এখান থেকে এই যে কোণটা, এটা ধরো 180 ডিগ্রি থেকে বড় কোণ, আমি ধরলাম এটা 30 ডিগ্রি, তার মানে 180 তে 210 ডিগ্রি, যদি 210 ডিগ্রি পাবি তাহলে এই কোণটা হয়ে গেল প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে। আর রম্বস ও সামুদ্রিকের চিত্র সহ একটি পার্থক্য লেখো। দেখো রম্বসটা দেখতে দেখো এইরকম, ঠিক আছে। আর সামুদ্রিক দেখতে এরকম, এটা হচ্ছে সামুদ্রিক, এটা হচ্ছে রম্বস, এটা হচ্ছে রম্বস, এটা হচ্ছে সামান্তরিক, ঠিক আছে। এবার কি হয়, রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয় আর সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, ব্যাস হয়ে গেল। রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয় আর সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়।
তাহলে আমাদের এখানে কি করালাম, তোমাদের প্রশ্নপত্র 7-এরটা করালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। এর পরের প্রশ্নপত্র আমি 8 নম্বরটা নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশন অন করে রেখো, তাহলে পরবর্তী যে ভিডিও ছাড়বে সেটাও তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এখনো এই মুহূর্তে আমার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা মোটে 8। ঠিক আছে, তোমরা যদি একটু হেল্প করো বা তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমার চ্যানেলটা গ্রো করবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।